হ্যালো বন্ধুরা, আমি জানি আপনাদের মধ্যে অনেকেই আমার আগের ভিডিওটা দেখেছে, যেখানে আমি বলেছিলাম যে আমি কিভাবে ফিস্টুলা রোগে আক্রান্ত হলাম এবং কিভাবে আমি পরে জানতে পারলাম যে এই রোগটার নাম ফিস্টুলা। তো বন্ধুরা, সেই ভিডিওটাকেই এগিয়ে নিয়ে যাচ্ছি এবং পরবর্তী কি হলো সেইগুলো আপনাকে জানাবো। তো যেরকম আমি আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে ডক্টর আমাকে অ্যান্টিবায়োটিক দিয়েছিল, যতদিন অ্যান্টিবায়োটিক খাচ্ছিলাম কিছুদিন ঠিক থাকতো, তারপরে যেই আমি অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধ করে দিতাম কিছুদিন পরে আবার দেখতাম ওইখানে ফোড়া হচ্ছে এবং ওইখান থেকে পুঁজ এবং রস বেরোচ্ছে। এখন পর্যন্ত আমি কনফিউজ ছিলাম যে এটা কী, কারণ এই ধরনের জিনিস আমি এর আগে কোনো দিন দেখিনি এবং কারোর মুখে শুনিনি। তারপরে আমি আবার ডক্টরের কাছে গেলাম, তখন ডক্টর আমাকে যখন বলল যে দেখো, আমি আবার তোমাকে মেডিসিন দিচ্ছি, তুমি এই মেডিসিনগুলো খাও, যদি এই মেডিসিনগুলো দিয়েও যদি তোমার না সারে তাহলে তোমাকে একটা সার্জন ডাক্তার কনসাল্ট করতে হবে। তো বন্ধুরা, যখন ডক্টর আমাকে বলেই দিল যে তোমাকে একটা সার্জন ডাক্তার কনসাল্ট করতে হবে, তখনই আমার একটু সন্দেহ হয় যে এই রোগটা এমন একটা রোগ যেটা মেডিসিন দিয়ে হয়তো সারবে না, এটার জন্য সার্জারিই প্রয়োজন। তাই তখন থেকে আমি খুব নেট সার্চ করতে শুরু করলাম, অনেক গুগল সার্চ করেছি, অনেক নেট সার্চ করেছি। তো অনেক সার্চ করার পর আমি দেখেছি ওইখান থেকে আমি একটাই উত্তর পাচ্ছি যে এই রোগটার নাম হলো ফিস্টুলা, যেটাকে বাংলায় ভগন্দর বা নালী রোগ বলা হয়, নালী ঘা বলা হয় এবং হিন্দিতে ভাগান্দার বলা হয়। এবং নেটে আমি প্রচুর সার্চ করে দেখেছি, সমস্ত জায়গায় একটাই জিনিস লেখা রয়েছে যে এই রোগটা নিয়ে অনেক গবেষণা হয়েছে এবং পাওয়া গেছে যে ওষুধের মাধ্যমে এই রোগটা সারার চান্স খুবই কম। বেশিরভাগ ক্ষেত্রে বলছে যে ওষুধ দিয়ে খুবই কম পার্সেন্টেজ দেখা গেছে এবং যাদের সামান্য ফিস্টুলা আছে তাদেরই সারে, এবং এছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে সার্জারি করেই এই রোগটা সারে। এছাড়া বিশেষজ্ঞরা গবেষণা করে দেখেছে যে এই রোগটাকে যদি পুষে রেখে দেয় তাহলে ধীরে 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 সময়ের সাথে সাথে এই রোগটা আরও বাড়তে থাকে। যেমন কি এই রোগটা বাড়তে থাকে বলতে, এই যে নালীপথ যেটা বানিয়েছে, যেটাকে আমরা ফিস্টুলার ট্র্যাক্ট বলি, যেখান থেকে পুঁজ বা রস বার হচ্ছে, এই ট্র্যাক্টটার শাখা প্রশাখা চলে আসে, যার পরে এইটা আরও কমপ্লেক্স হয়ে যায় এবং এর ট্রিটমেন্টটাও খুব জটিল হয়ে যায়। তবে বন্ধুরা, আমি আমার গল্পতে ফিরে আসি। যখন আমি জানতে পারলাম এটা ফিস্টুলা এবং এটা সার্জারি ছাড়া এর কোনো উপায় নেই, তারপর আমি প্রচুর সার্চ করলাম যে কোন ডক্টর আছে ভালো ডক্টর যেটা দিয়ে আমি এর চিকিৎসা করাতে পারি। এবং আপনারা যেহেতু জানেন, সার্জারি কেউই করাতে চায় না, কেউই চায় না যে কেউ ওনার শরীরটাকে কাটুক বা কাটাছেঁড়া করে বা রক্তপাত হোক, ব্যথা যন্ত্রণা হোক, কেউ চায় না। সবাই চায় ওষুধ দিয়ে সেরে যাক বা খুব অল্পতে কিছু একটা করে জিনিসটা না সেরে যায়। তো বন্ধুরা, আমিও তাই চাইতাম যে আমারও অল্পতে কিছু একটা করে সেরে যাক, তাই প্রচুর সার্চ করলাম। সার্চ করার পরে আমি দেখলাম যে একটা নতুন টেকনিক এসছে, সেটা হচ্ছে লেজার টেকনিক। তবে বন্ধুরা, আপনাদের একটা কথা বলি, যখন সার্চ করছি আমি জানি না কেন আমারও খুব পরে আমি ভাবলাম, খুব অবাক লাগলো, আমার কিন্তু একটা ডক্টরের ডিটেলসই বেশি নেটে ফুটে আসছে। এমন মনে হচ্ছে যেন নেটকে উনি পয়সা দিয়ে রেখেছে যে আমার নামটা দেখাও। আমি ইউটিউবে সার্চ করছি তখন ওনারটা আসছে, গুগলে সার্চ করছি তখনও ওনার ডিটেলস শো করছে, ওই ডাক্তারেরই ডিটেলস শো করছে। তবে বন্ধুরা, আমি ওই ডাক্তারের প্রচুর ইউটিউব ভিডিওস দেখেছি এবং আপনারা বিশ্বাস করবেন না, ভিডিওর সঙ্গে সার্জারির পরের তথ্য কোনো মিল নেই। পরে আমি বুঝতে পারলাম যে ডক্টরটা সম্পূর্ণভাবে ঠকাচ্ছে, পেশেন্টদের ভিডিওতে একরকম কথা বলছে জাস্ট পেশেন্টদের আকর্ষিত করার জন্য, নিজের কাছে টেনে আনার জন্য। তা আপনি বলবেন তাহলে তারা কিভাবে টানছে, সেটাও বলবো। আমি ওনার কন্ট্যাক্ট ডিটেলস পাই, আমি ওনাকে
ফোন করলাম ডক্টরটাকে। তো ডক্টরের সরাসরি কথা বলে না, ওনার একটা মহিলা অ্যাসিস্ট্যান্ট আছে, উনি ফোন রিসিভ করলো, করে আমাকে বলল যে হ্যাঁ স্যার, আমাদের ডাক্তার খুব ভালো ডাক্তার, গোল্ড মেডেলিস্ট ডাক্তার, আমাদের এখানে যত পেশেন্ট আসে সবাই সেরে যায়। মানে এত সুন্দরভাবে বলল, এত পজিটিভ কথা বলল, শুনেই আপনার মন জয় করে নেবে। আর আপনি তো ভালো করেই জানেন যে এই রোগটা এমন আপনাকে যে পজিটিভ কথা বলবে আপনি সেই দিকেই ছুটবেন। তা আমার সঙ্গেও তাই হলো। আমিও অত ভাবিনি, আমি দেখলাম না যখন এত, আর বিশ্বাস করবেন না, ইউটিউবে প্রচুর রিভিউজ আছে যেখানে আপনি দেখবেন পেশেন্টরা সরাসরি ক্যামেরাতে বলছে যে আমি ডাক্তারের কাছে চিকিৎসা করেছি এবং ডাক্তারের ব্যবহার খুব ভালো, ডাক্তারের ট্রিটমেন্ট খুব ভালো, আর একবারই ট্রিটমেন্ট করে সেরে গেছি। প্রচুর এরকম রিভিউজ পাবেন বন্ধুরা। আমিও এই রিভিউজের একটা বলতে পারেন একটা ট্র্যাপে বা একটা জালে ফেঁসে গেছিলাম। আমিও ভেবেছিলাম এই সমস্ত রিভিউসগুলো সত্যি রিভিউ, যেহেতু পেশেন্টরা সরাসরি দিচ্ছে। তবে রিভিউজের ব্যাপারেও বলবো পরে, আগে ধাপে ধাপে বলি কী হয়েছিল। তো মহিলাটা আমাকে বলার পরে আমাকে বলল যে আমার ডাক্তারের ফিস হচ্ছে 1,000 টাকা, কনসালটেশন ফিস 1,000 টাকা। তবে কনসালটেশন যদি আপনি বুক করতে চান তাহলে আপনাকে প্রথমে 200 টাকা অ্যাডভান্স দিতে হবে, আর বাকি টাকাটা যেই দিন আপনি দেখাতে আসবেন সেই দিন দিতে হবে। তবে বন্ধুরা, আমি ডক্টরকে কনসাল্ট করার সময় বুঝতে পারলাম যে এই ডক্টরটা একটা ফেক বলতে একটা মিথ্যে ব্যস্ততা তৈরি করে। মানে আপনাদের দেখায় যে আমি খুব ব্যস্ত, আমার প্রচুর পেশেন্ট আছে, এইভাবে একটা ফেক পরিস্থিতি তৈরি করে, যেটা দিয়ে আপনি হয়তো ভাববেন সত্যি ডাক্তারটা খুব ভালো, আর একে দিয়ে চিকিৎসা করলে আপনি 100% সেরে যাবেন, এরকম একটা পরিস্থিতি তৈরি করে এই ডাক্তারটা। তো আমিও তখন ভাবলাম তাহলে এই ডাক্তারটা খুব মানে বড় ডাক্তার, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দেখে না, প্রচুর পেশেন্ট হয়। তো আমি 200 টাকা ফোনপে করে পাঠিয়ে দিলাম। পাঠাবার পরে ওই মহিলাটা আমাকে বলে দিল যে আপনাকে এই ডেটে এই সময়ে আসতে হবে। বললাম ঠিক আছে। আমাকে সময় দিয়ে দিল যেরকম সকাল 10টা, সকাল 10টা না, সকাল 9টা। আমি সকাল 9টায় গিয়ে ওইখানে উপস্থিত হয়ে গেলাম। সবথেকে অবাকযোগ্য, ডাক্তারটা যেখানে বসে ওইটা একটা ডায়াগনস্টিক সেন্টার, বড় ডায়াগনস্টিক সেন্টার। ওইখানে ডাক্তার নিজের একটা চেম্বার নিয়ে বসে। সাধারণত আমরা জানি প্রচুর ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তাররা বসে, কিন্তু সবথেকে অবাক আমার এইটা লাগলো, ডায়াগনস্টিক সেন্টারের যে রিসেপশনের লোকরা আছে তারা এই ডাক্তারের পেশেন্টদের পাত্তাই দেয় না, পেশেন্ট পার্টিদের সঙ্গে কোনো কথাই বলে না। আমি যখন রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করলাম যে আমি অমুক ডাক্তারকে দেখাতে এসেছি, আমাকে পরিষ্কার বলে দিল আপনি ওয়েট করুন, এই ডাক্তারের আলাদা লোক আছে, উনি আপনার সঙ্গে যোগাযোগ করবে। যেন মনে হলো যে ডাক্তারের সঙ্গে ডায়াগনস্টিক সেন্টারের লোকদের সঙ্গে কোনো কাজ নেই, সে একটা আলাদা বডি, সে জাস্ট ডায়াগনস্টিক সেন্টারটা একটা ভাড়ায় নিয়েছে, জাস্ট বসবে, তার সব লোক আছে তারাই দেখবে, এরকম একটা ব্যাপার। ডায়াগনস্টিক সেন্টারটা কোনো রকমের দায়িত্ব নেয় না এই ডাক্তারের। অদ্ভুত জিনিস। তখন আমি বুঝতে পারিনি, তখন আমি একটা মায়ায় ফেসেছিলাম যে এমন একটা রোগ হয়েছে, এটা থেকে আমাকে বেরোতে হবে। তবে বন্ধুরা, আমি 3 মাস পরেই ডক্টরের ভিজিট করেছিলাম। আমার এই ফিস্টুলা হয়ে মাত্র 3 মাস হয়েছিল, অক্টোবর মাসে হয়েছিল। আমি ডক্টর ভিজিট করেছিলাম ডিসেম্বরের লাস্টে, জানুয়ারি স্টার্টিংয়ে আমি ডক্টর ভিজিট করেছিলাম। 3 মাস। তো অনেকক্ষণ ওয়েট করলাম, 2 ঘন্টা ওয়েট করার পরে দেখলাম ডক্টরটা গেট থেকে ঢুকছে এবং 2টো লোকের সঙ্গে ঢুকছে, একটা মহিলা একটা পুরুষ। এখন পর্যন্ত আমি বুঝতে পারছিলাম না যে এই মহিলা আর পুরুষের ভূমিকাটা কী। ডক্টর এসে সোজা নিয়ে চেম্বারে গিয়ে বসে গেল। কিছুক্ষণ পরে দেখলাম ওই মহিলাটা বেরোলো। মহিলাটা বেরিয়ে নাম লিখতে শুরু করলো যে কে কে এসছে নাম বলো। আমিও আমার নামটা লিখিয়ে দিলাম। এবারে এক একটা করে পেশেন্ট ডক্টরের কাছে যেতে শুরু করলো। আর সবথেকে অদ্ভুত জিনিস, এই ডক্টরটা এত নিজেকে প্রচার করেছে, অনেক দূর দূর থেকে পেশেন্ট আসছে এনার কাছে, শিলিগুড়ি থেকে আসছে, অনেক দেশগ্রাম অঞ্চল থেকে আসছে, অনেক দূর দূর থেকে পেশেন্টরা জাস্ট ওনার ইউটিউব ভিডিও নেটের মাধ্যমে দেখে ওনার কাছে ছুটে ছুটে আসছে। তো অবভিয়াসলি পেশেন্টরা একটা অনেক বিশ্বাস নিয়ে আসছে ডক্টরের কাছে। আমিও অনেক বিশ্বাস নিয়ে, অনেক উৎসাহ নিয়ে ডক্টরের কাছে গেলাম।
বসে রয়েছি, ওয়েট করছি। মহিলাটার নাম লেখার সাথে সাথেই বলছে বাকি টাকাটা দিয়ে দাও। মানে আমার পরিস্থিতিটা এত মানে আমি সারপ্রাইজ হলাম। ডক্টর এখনও দেখুন, এখন পর্যন্ত আমরা জানি কি ডক্টর দেখিয়ে তারপরে ফিস দিতে হয়। আমরা এতদিন এইটাই করে এসেছি, প্রথমে ডক্টর দেখাতাম, তারপরে ডক্টরকে ফিস দিতাম। এইখানে দেখি মহিলাটা এসেই টাকা দাও, আগে টাকা দাও, 800 টাকার আগে পেমেন্ট করো। মানে এমন করছে যেন আমরা টাকা না দিয়েই বাড়ি চলে যাব। খুব বাজে লাগলো আমার, তাও আমি দিয়ে দিলাম। দেবার পরে যখন আমার নাম্বার এলাম, যখন ভেতরে গেলাম, আমার তো যেন এমন মনে হলো ভেতরে ঢোকার পরে যে ডক্টরের পুরো একটা সাজানো পুরো একটা পরিকল্পনা রয়েছে। কেমন? ডক্টর তেমন কিছু চেকই করে না। ওনার একটা বেড মতো রয়েছে, বেডে শুতে বলবে খুলে জায়গাটা দেখাও। জাস্ট জায়গাটা দেখবে, কিচ্ছু করবে না, হাতও দেবে না, কিছু করবে না। জাস্ট দেখেই বলবে হ্যাঁ তোমার ফিস্টুলা আছে, তোমাকে অপারেশন করতে হবে। পরিষ্কার কথা ডাক্তার, কোনো তো আপনাকে নিয়ে বেশি সময়ে মাতামাতিই নেই ডক্টরের। জাস্ট দেখবে আর বলবে আপনার ফিস্টুলা হয়ে গেছে। তো আমি যখন গেছি দেখলাম ওই পুরুষটা যে ডক্টরের সঙ্গে এসেছিলো, ওই পুরুষটা ডক্টরটা আমাকে দেখলো, দেখার সঙ্গেই বলে দিল তোমার ফিস্টুলা হয়েছে, তোমাকে সার্জারি করতে হবে। এখন পর্যন্ত আমি ওই পুরুষটার ভূমিকা জানতাম না, যে ওই পুরুষটা ডক্টরের সঙ্গে কেন রয়েছে। ভালো কথা, সার্জারি করতে হবে। আর আমিও আগে থেকে প্রস্তুত ছিলাম, মানসিকভাবে প্রস্তুত ছিলাম, যেহেতু আমি নেটে দেখে নিয়েছি যে ফিস্টুলা সার্জারি ছাড়া সারে না। আমি বসলাম, ডক্টরকে জিজ্ঞাসা করলাম যে সার্জারি করলে কী দিতে হবে আমাকে, কি লাগবে না লাগবে। তো আমি জানি না কেন ডক্টরটা প্রথমেই পেশেন্টকে প্রচণ্ড ভয় দেখায় ইন দ্য সেন্স আপনার সঙ্গে ভালো করেই কথা বলবে, একদম ভদ্রভাবে মিষ্টি কথা বলবে, যেরকম একটা সেলসম্যান যেরকম কথা বলে। আপনি যখন একটা দোকানে যান বা একটা বড় মলে যান, একটা সেলসম্যান কিরকম আপনার সঙ্গে ভদ্রভাবে মিষ্টি কথা বলে, পুরো সেলসম্যানের মতো কথা বলবে আপনার সঙ্গে। আর ফার্স্টে আপনাকে কী ভয় দেখাবে সেটা আপনাকে বলি। প্রথমেই ডাক্তার নিজের প্রোডাক্টটাকে পিচ করবে। ওনার প্রোডাক্ট হচ্ছে লেজার। উনি লেজার সার্জারি করবে, উনি ওপেন সার্জারি করে না, উনি শুধুমাত্র লেজার সার্জারি করে। তো ওনার লেজার সার্জারির প্রোডাক্টটা আপনাকে কিভাবে পিচ করবে? পিচ করতে গেলেই প্রথমে আপনাকে একটু ভয় দেখাতে হবে। কীরকম ভয় দেখাবে? প্রথমেই ডক্টরটা বলবে কি দেখো, ওপেন সার্জারির ক্ষেত্রে কয়েকটা ড্রব্যাকস আছে। কী ড্রব্যাকস আছে? বলছে প্রথম ড্রব্যাক, ওপেন সার্জারি করলে ইট ইজ ভেরি পেনফুল। খুব যন্ত্রণা হয় নাকি? বলছে খুব ব্যথা হবে, খুব যন্ত্রণা হবে, অসহ্য যন্ত্রণা হবে। এটা ডক্টর বলছে। সেকেন্ড বলবে যে অনেক রক্তপাত হবে, অপারেশনে অনেক কষ্ট হবে। থার্ড বলবে যে আপনাকে দীর্ঘ সময়ের জন্য বেড রেস্টে থাকতে হবে, কারণ এটা রিকভারি হতে অনেক লম্বা সময় লাগে। ফোর্থ বলবে, যেটা সবথেকে মারাত্মক ভয়ের ব্যাপার, সেটা বলবে কি এই যে আমাদের যখন পটি পায়, অনেক সময় এরকম হয় যে আমাদের পটি পাচ্ছে কিন্তু আমরা এমন পরিস্থিতিতে নেই যে আমি পটি করতে পারবো, বা আমার পাশে কোনো টয়লেট বা বাথরুম নেই। সেই সময় আমরা কি করি? আমরা পটিটাকে হোল্ড করে রাখি, আটকে রাখি। তো ডক্টর বলছে যে কেটে সার্জারি করলে দেখা গেছে, মানে এটা ডক্টর বলছে, আমি বলছি না, ডক্টরটা বলছে কেটে সার্জারি করলে অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেক পেশেন্ট এই পটিটাকে ধরে রাখার ক্ষমতাটা হারিয়ে ফেলে, আর অনেক পেশেন্টের ক্ষেত্রে আবার সেটা হয় না। তো ডক্টর আমাকে বলছে কি দেখো, তুমি কি কেটে সার্জারি করে, ওপেন সার্জারি করে তুমি কি এই রিস্কটা নিতে চাও? আবার তার সঙ্গে আবার এইটাই বলছে, বলে দেখো তোমার বয়স অল্প, অনেক এরকম অল্প বয়সী ছেলে আছে এরা ওপেন সার্জারি করেছে, আর এরা ওদের সঙ্গে এই ঘটনাটা ঘটে গেছে, ও পটি ধরে রাখতে পারে না। তাহলে বুঝতেই পারছো, ওর তো ভবিষ্যৎ খুব নষ্ট হয়ে যাবে, ও যেখানেই যাবে ওর অসুবিধা হবে, ও তো পটি ধরে রাখতে পারে না, পটি পেলেই বেরিয়ে যাবে, এরকম একটা পরিস্থিতি। এটা ডক্টর বলছে। তো আপনার কি মনে হয়, আপনাকে যদি ডক্টর এই 4টে পয়েন্ট বলে, আপনি কি ওপেন সার্জারিতে যাবেন না? এবারে আপনাকে লেজার সার্জারির বেনিফিট বলছে। আমাকে বলছে লেজার সার্জারি করলে প্রথমত পেন খুবই কম, একদম মিনিমাম পেন। দ্বিতীয়ত ব্লাড লস নেই, রক্তপাত খুবই কম। তৃতীয় বলছে খুব দ্রুত গতি সেরে যায়, 1 সপ্তাহের মধ্যে সেরে যায়। চতুর্থ বলছে
লেজার সার্জারি করলে নাকি কোনো ড্রেসিং করার প্রয়োজন নেই। আর পঞ্চম বলছে যে এই যে পটি হোল্ড করে রাখার ক্ষমতা, আটকে রাখার ক্ষমতা, এটা লেজার সার্জারিতে একদম সুরক্ষিত থাকে, এই ক্ষমতাটাতে কোনো রকমের পরিবর্তন হয় না। তাহলে আপনি বলুন, আপনি পেশেন্ট যদি হন আর আপনাকে ডাক্তার যদি এইভাবে বলে, তাহলে আপনি কি করবেন? স্বাভাবিক আপনি লেজার সার্জারি সিলেক্ট করবেন। এবারে আসছে ডক্টরের খেলার সেকেন্ড স্টেপ। তারপরেই ডক্টর জিজ্ঞেস করবে, আপনি যখন জিজ্ঞেস করবেন যে অপারেশনটা করতে খরচা কেমন, তখনই ডক্টর জিজ্ঞেস করবে যে আপনার কি কোনো মেডিকেল ইন্স্যুরেন্স আছে। আপনি যদি বলেন আমার মেডিকেল ইন্স্যুরেন্স আছে, তাহলে তো আপনি শেষ। তাহলে ওরা আর ধারে পাঁচে ভাববে না, আপনাকে একদম মিষ্টি করে বলে দেবে যে আপনার তো মেডিকেল ইন্স্যুরেন্স আছে, আপনার অপারেশনে কোনো খরচা নেই, একদম ফ্রি অফ কস্ট অপারেশন হবে, ফুল মেডিকেল ইন্স্যুরেন্স পেমেন্ট করে দেবে। তাহলে পেশেন্ট হিসাবে আপনি আবার খুশি হয়ে গেলেন। আপনাকে প্রথমে একটা খুশি দিল যে লেজার সার্জারি করুন, খুব সেফ। সেকেন্ড আপনাকে খুশি দিল যে আপনার মেডিকেল ইন্স্যুরেন্স আছে, আপনার পকেট থেকে 1 টাকাও খরচা হবে না। তাহলে আপনি ভেবে দেখুন, আপনার তো সব দিক থেকে আপনি প্রফিটে রয়েছেন। আপনি তো এবারে অপারেশন করবেনই করবেন, তাই না? আমার সঙ্গেও তাই হলো। আমি যখন এটা শুনলাম, আমার ইন্স্যুরেন্স ছিল, আমি যখন শুনলাম যে আমার পকেট থেকে 1 টাকাও খরচা হবে না, আমি অনেক খুশি হলাম। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি লেজার সার্জারি করব। এবারে বন্ধুরা, লেজার সার্জারি করব বলার পরে ডক্টর আমাকে বলল যে তোমাকে সার্জারি করার আগে কিছু রিপোর্টস তৈরি করতে হবে। তা আমাকে কিছু ব্লাড রিপোর্টস লিখে দিল সার্জারি করার আগে, আর একটা এমআরআই করতে বলল। তবে বন্ধুরা, আবার আপনাদের সঙ্গে আরও অনেক গল্প করব, আর এই ভিডিওটা এতটাই রাখি, বেশি বড় করব না, এতটাই থাক। পরবর্তী ভিডিওতে বলবো যে কিভাবে আমাকে ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট জোর জবরদস্তি এমআরআই করতে পাঠালো এবং ওনাদের সিলেক্টেড এমআরআই সেন্টারে পাঠালো। এমআরআই করতে কত খরচ হলো, এমআরআইয়ের রিপোর্ট কবে পেলাম, তারপর কিভাবে আমাকে জোর জবরদস্তি অপারেশনের ডেট দেওয়া হলো, এইভাবে কিভাবে পথে পথে আমি ঠকেছি, আমি সমস্ত গল্প আপনাদের বলবো বন্ধুরা। আজকে এতটাই থাক, আর আশা করি আপনারা আমার এই ভিডিওটাও দেখবেন এবং এর পরে যেই ভিডিওটা আমি আনবো সেইগুলোও দেখবেন, আমার পাশে থাকবেন। আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, দয়া করে ভিডিওটা লাইক করবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ এখনও প্রচুর লোক আছে যারা এই রোগটার বিষয়ে জানে না এবং পথে পথে অনেক রকমের ডক্টরের কাছে গিয়ে ঠকছে। আমি চাই না যে আমার মতো অন্য পেশেন্টরাও ঠকে, কারণ এই বড় বড় ডাক্তাররা প্রচুর টাকা ইনকাম করছে। এনাদের সঙ্গে আইনতভাবে আপনারা লড়তে পারবেন না, আমিও লড়তে পারবো না, আমরা সাধারণ মানুষ, আমরা পারবো না এদের সঙ্গে আইনতভাবে লড়তে, কারণ আমাদের কাছে অত টাকা পয়সা নেই। কিন্তু আমরা এইটুকু করতে পারি, আমরা এই ডাক্তারের কাছে যাওয়া বন্ধ করে দিতে পারি, ডাক্তারকে বয়কট করতে পারি। এইটা করতে পারলে দেখবেন ডক্টরটা নিজে নিজেই পথে চলে আসবে। দিনের পর দিন পেশেন্টদের সঙ্গে ভুলভাল চিকিৎসা করছে, পেশেন্টদের সারিয়ে তুলতে পারছে না, ভুলভাল তথ্য দিচ্ছে নেটে, পেশেন্টদের মিসগাইড করছে। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার সমস্ত ভিডিওসগুলো দেখবেন। ভালো লাগলে লাইক দেবেন এবং দয়া করে বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন। আজকের এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার আপনাদের সঙ্গে দেখা হবে এর পরের ভিডিওতে, আরও ডিটেলস নিয়ে আসবো। ওই ভিডিওগুলোতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ধন্যবাদ।